যুক্তরাষ্ট্রের সজীব ওয়াজেদ জয়ের 4টি বাড়ি খবর নিয়ে জটিলতা পড়েছে দুর্নীতি দমন কমিশন। দুদকের একটি বিশ্বস্ত সূত্র জানায়, হটলাইনে ফোন করে সজীব ওয়াজেদ জয়ের 4টি বিলাসবহুল বাড়ির নাম ও ঠিকানা দেয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে। দর্শক, এইমাত্র পাওয়া খবর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সকল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। এমনকি দেশেও তার সকল ব্যাংক হিসাব জব্দ করেছে। জয়ের কত হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ভিডিওতে দেখতে পারবেন। এমনকি সজীব ওয়াজেদ জয় আমেরিকায় ঢুকতে পারছে না, তিনি এখন দুবাই অবস্থান করছেন। বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক শক্তি মাঠে আসতে যাচ্ছে। আর এই সম্পর্কে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান বাজিনা অভ্যুত্থানের সময় তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বা তিনি একটা প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশে আসলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার। তো কেউ কেউ বলছেন যে এই সরকারটার পেছনে মার্কিনীদের নানান প্ল্যান পরিকল্পনা কাজ করে যাচ্ছে। সাবেক সেনা প্রধান শফিউদ্দিন সহ 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ, এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা। দর্শক, বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতি চলছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ আপনারা ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, ভিডিও শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি দেখতে থাকুন, তাহলে আসল রহস্যটা বুঝতে পারবেন। দর্শক, আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না, চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তার আগে বলবো, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল এবং শেখ রেহানার ছেলে রদওয়ান মুজিব সিদ্দিকী ববির ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দিয়েছে ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ, বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। সোমবার তাদের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। এতে তাদের ব্যাংক হিসেবের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। জয়, পুতুল, ববির পাশাপাশি সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI ইয়ং বাংলা প্রজেক্টের নামে থাকা ব্যাংক হিসাবও জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। BFIU এর নির্দেশনায় বলা হয়েছে, এসব হিসাবে লেনদেনের মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় 30 দিনের জন্য স্থগিত রাখা এবং তাদের নামে কোনো লকার থাকবে না, তার ব্যবহার 30 দিনের জন্য বন্ধ থাকবে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর এবার শেখ হাসিনা পরিবারের 3 সদস্য ও CRI সংশ্লিষ্ট ব্যাংক হিসাব জব্দের নির্দেশনা এলো। আলোচনার স্থানগুলো হয়তো আলাদা, কিন্তু আপনি যদি দেখেন যোগসূত্রগুলো একটা লাইনে এসে মিলে যাচ্ছে। আজকে আপনাদেরকে 2 ঘন্টা আগে একটা নিউজ দিয়েছিলাম, সমকালের একটা প্রতিবেদন, যে বাংলাদেশের নতুন একটা রাজনৈতিক শক্তি মাঠে আসতে যাচ্ছে। আর এই সম্পর্কে আপনি যদি দেখেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একজন সাবেক রাষ্ট্রদূত ড্যান বাজিনা অভ্যুত্থানের সময়ই তিনি একটা প্রশ্ন তুলেছিলেন বা তিনি একটা প্রস্তাব করেছিলেন যে বাংলাদেশে আসলে একটা তৃতীয় রাজনৈতিক শক্তি দরকার। তো কেউ কেউ বলছেন যে এই সরকারটার পেছনে মার্কিনীদের নানান প্ল্যান পরিকল্পনা কাজ করে যাচ্ছে। আর সাম্প্রতিক সময়ে আজকে যখন আমরা দেখলাম যে ধারাবাহিক কিছু বক্তব্য, সেই বক্তব্যগুলোর মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূসের একটা বক্তব্য খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতটুকু মনে হচ্ছে আর কি, এটা আমার ব্যক্তিগতভাবে, যে তিনি একটা কিং মেকার সিচুয়েশনে থাকতে চাচ্ছেন। কিং মেকার বলতে তিনি নিজে কোনো দলের প্রধানমন্ত্রী হবেন না, নিজে ক্ষমতায় থাকবেন না, বাট একটা নতুন বাংলাদেশ, এই অভ্যুত্থানের পর একটা নতুন বাংলাদেশের কল্পনা জাতি করছে। আবার অপরদিকে বৈষম্যবিরোধী প্ল্যাটফর্মের যে একটা টিম তৈরি হয়েছে, নাগরিক শক্তি, তারা গেল 1 মাসে বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেছে। সেখান থেকে তারা একটা ঐক্যমতে পৌঁছেছে যে বাংলাদেশে একটা বিকল্প রাজনৈতিক শক্তি হিসাবে মানুষ নাকি দেখতে চায়। আবার অপরদিকে ডক্টর ইউনূস সাহেব আন্তর্জাতিক গণমাধ্যম NPR-কে যে সাক্ষাৎকার দিয়েছেন, সব কিছু মনে হচ্ছে একটা যোগসূত্রেই গাথা, সামথিং নিউ, নতুন কোনো কিছু ঘটতে যাচ্ছে। তো ডক্টর ইউনূস আসলে কিসের ইঙ্গিত দিয়েছেন? নিউ ইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদে বক্তব্য দেওয়ার পর গ্র্যান্ড হায়াত গ্র্যান্ড সেন্ট্রালের একটি সুটে NPR-এর সাংবাদিক মিশেল মার্টিনের সাথে বসেছিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তো সেখানে আপনার নানান বক্তব্যের একটা পর্যায়ে তার যদি আমরা দেখি, তিনি আসলে যেটা বলতে চেয়েছেন, তিনি বলছেন যে আমরা যদি একদম প্রথম থেকে দেখি প্রতিবেদনটা যেভাবে সাজানো হয়েছে, যে আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার জীবনের গতিপথ পরিবর্তন হয়ে গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগস্টের শুরুতে ভারত পালিয়ে গিয়েছিলেন। কয়েক হাজার বিক্ষোভকারী তার নেতৃত্ব এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতির বিরুদ্ধে প্রতিবাদ করে তার বাসভবনে ঢুকে পড়েছে। মানে এখানে নানান ঘটনাগুলোর একটা সামহাও সামনে আসছে। তো সাক্ষাৎকারে তার কাছে এখানে নানান প্রশ্ন ছিল, যেমন NPR-এর যিনি সাংবাদিক ছিলেন, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গঠন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভবিষ্যৎ রাষ্ট্রটি কেমন হবে, এগুলো ছাড়াও বিভিন্ন বিষয়ে মিশেল মার্টিনের প্রশ্ন ছিল। তো আমরা যতটুকু এখানে ফোকাস করতে পারছি যে ভবিষ্যৎ বাংলাদেশের প্রশ্নে তিনি আপনার আসলে কী ধরনের বক্তব্য রাখেছেন। মানে মার্টিনের প্রশ্ন ছিল এরকম যে আপনি কি মনে করেন যে আপনি জনগণকে প্রতিশোধের পরিবর্তে সংস্কারের দিকে মনোনিবেশ করার পথে ফিরিয়ে আনতে পারবেন? কারণ এই মুহূর্তে আওয়ামী লীগের হাতে নির্যাতিত অথবা দীর্ঘ 16 বছর ধরে যারা নানান ধরনের সাফারিং করেছেন, তাদের মধ্যে একটা ব্যাপক প্রতিশোধের নেশা কাজ করছে। তো ডক্টর ইউনূস আসলে কোন দিকে, এটাকে কিভাবে
মানে তিনি এটাকে ডেসক্রাইব কিভাবে করবেন? তো তিনি বলছেন, প্রতিশোধের সময় মাত্র কয়েক সপ্তাহ ছিল, তারপর পরিস্থিতি স্বাভাবিকের দিকে শুরু হয়েছে। আমরা দেশ চালাচ্ছি, কিন্তু এখনো বিক্ষোভ আছে। বেশিরভাগ বিক্ষোভ হচ্ছে বেতন ভাতা চাকরির দাবিতে, যাদেরকে সরকার আগে বরখাস্ত করেছিল। তো এইসব ইস্যুতে আপাতত আপনার বিক্ষোভ টিক্ষোভ চলছে। তবে নির্বাচন ইস্যুতে যে 18 মাস সময়ের ইস্যুটা আসছে, সেটা তো তিনি বলছেন জনগণ এই সংখ্যাগুলো বিবেচনা করছে না, কত মাস কত বছর তাদের প্রয়োজন মনে হয়। কেউ কেউ বলছেন এটি দ্রুত করা উচিত, আবার কেউ বলছেন যে আপনি দ্রুত না করলে অজনপ্রিয় হবেন, সবকিছু এলোমেলো হয়ে যাবে। আবার কেউ কেউ বলছেন আপনি দীর্ঘ সময় ধরে থাকুন, কারণ আমরা সবকিছু ঠিকঠাক না করে বাংলাদেশকে 2.0 এই জায়গায় নিয়ে যেতে চাই না। এখন 2.0 দ্বারা কিসের ইঙ্গিত দিচ্ছেন? তো তিনি বলা হচ্ছেন সংস্করণ 2 এর অর্থ হচ্ছে কি বলে যে আমরা পুরনো স্টাইলে ফিরে যেতে চাই না। তাহলে এত জীবন দেওয়ার মানে কি? এর কোনো মানে নেই, কারণ আমরা যা করেছি সবকিছু ধ্বংস করেছি। তাই একটি নতুন দেশ নির্মাণ আমাদের শুরু করতে হবে, আর এটা খুবই চ্যালেঞ্জিং আর খুবই উত্তেজনাপূর্ণ। আমরা এই মুহূর্তে জাতি এই এত বছরের মধ্যে যে সুযোগ পেয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা ইন ফিউচার এমন একটা রাষ্ট্র, এমন একটা ভবিষ্যৎ প্রজন্ম, এমন একটা সিস্টেম ক্রিয়েট করতে চাই, যে সিস্টেমটাকে যুগের পর যুগ মানুষ স্মরণ করবে। ব্যক্তিগতভাবে কোনো দলের প্রধানমন্ত্রী অথবা রাষ্ট্র ক্ষমতায় থাকার ইচ্ছা তিনি আর নাই, কিন্তু একটা নতুন বাংলাদেশ যেখানে প্রতিশোধ থাকবে না, এই জিনিসটা আমরাও কিন্তু চাই না তা না। আমাদের রাজনৈতিক দলগুলো আমরা সবসময় একজন সাধারণ কর্মী হিসেবে আমি আমার দলের কাছে এক্সপেকটেশন করি, আমার দল যখন ক্ষমতায় থাকবে তার দ্বারা বা আমার দল দ্বারা কোনো নিরীহ মানুষ, নিরপরাধ মানুষ নির্যাতিত হবে না, একজন ব্যবসায়ী চাঁদাবাজের শিকার হবে না, মানুষের মেয়েদের সামাজিকভাবে সবকিছু নিরাপত্তা থাকবে। বিশেষ করে সরকার পালাবদলের পরে শত শত মায়ের কোল খালি হয়, শত শত প্রতিষ্ঠান কোম্পানি আগুন জ্বালায় দিয়ে লুটপাটের শিকার হয়, অনেক কোম্পানি বন্ধ হয়ে যায়, এগুলোতে কাজ করা হাজার হাজার মানুষ রাস্তায় পড়ে যায়, মিথ্যা মামলা হিংসা এগুলো হয়। কিন্তু এইটা আসলে আমাদের দলগুলা পারবে কিনা? এই যে এই সরকারের পতনের পরেও আমরা কি ওই দৃশ্য দেখছি যে না, সব ক্ষমাসুন্দর দৃষ্টিতে শুরু হয়েছিল, বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা আবারও শুরু হবে, এটাই অনেকে ভাবছেন। আর ডক্টর ইউনূসও মনে করছেন যে এটাই হবে। সেই কারণে নতুন একটা বাংলাদেশ, এখন এই বাংলাদেশটা আসলে কি, কিসের ইঙ্গিত, অপরদিকে নাগরিক শক্তি সামনে আসছে, সবকিছু মিলাইয়া একটা নতুন কিছু হয়তো ঘটতে যাচ্ছে, সময়ের সাথে সাথে সামনে আসবে। আর পেছনে এটা মনে রাখেন, এই সকল কিছুর পেছনে একজন বাবা আছে। বাবার নাম কি? মার্কিন যুক্তরাষ্ট্র। দেখবেন ম্যাটার অফ টাইম সামনে আসবে। দর্শক, গুরুত্বপূর্ণ একটি খবর। সাবেক সেনাপ্রধান শফিউদ্দিন সহ 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম কমিশনে অভিযোগ, এবং এই অভিযোগটি করছেন সাবেক একজন সেনা কর্মকর্তা। গুরুত্বপূর্ণ, এরকম সাবেক সেনা কর্মকর্তা তার ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আনার এই ঘটনাটি এর আগে দর্শক ঘটেনি। সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত SM শফিউদ্দিন আহমেদ সহ সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারিতে অভিযোগ জমা পড়েছে। অন্য 2 সেনা কর্মকর্তা হলেন লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ আকবর হোসেন ও মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেন, সুপ্রিম কোর্টের আইনজীবী, এবং সাবেক সেনা কর্মকর্তা মেজর অবসরপ্রাপ্ত M সরওয়ার হোসেন গতকাল রোববার এই 3 কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন। তিনি আজ সোমবার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। অভিযোগে তিনি নিজের সঙ্গে ঘটে যাওয়া গুমের ঘটনার কথা উল্লেখ করেছেন, তার মানে তিনি নিজেও গুমের শিকার হয়েছেন। বিষয়টি নিয়ে গুম সংক্রান্ত কমিশনার ও কর্মকর্তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে কমিশনের কর্মকর্তারা বলেছেন কিছু অভিযোগ তাদের কাছে জমা পড়েছে। অভিযোগ দাখিলকারী আইনজীবী সরওয়ার হোসেন সাবেক 3 সেনা কর্মকর্তাকে স্বৈরাচারের দোষর, গুম খুনের হোতা, গোপন বন্দিশালা অর্থাৎ আয়নাঘর নামে পরিচিতি পাওয়া গোপন বন্দিশালা সৃষ্টিকারী ও রক্ষণাবেক্ষণকারী হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেছেন আসামিরা পরস্পর যোগসাজশে ইচ্ছার বিরুদ্ধে তাকে গুম করার উদ্দেশ্যে 2016 সালের 27 অক্টোবর বেলা 11টায় চা পানের কথা বলে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর DGFI সদর দপ্তরে ডেকে নিয়ে যান। সরকারের বিরুদ্ধে কথা বলায় সেখানে তাকে গোপন বন্দিশালায় নেওয়ার ভয়ভীতি দেখানো হয়, যদিও 11 ঘন্টা আটকে রেখে পরে তাকে ছেড়ে দেওয়া হয়। আমি বুঝলাম না, 11 ঘন্টা আটকে রেখে তাকে ছেড়ে দেওয়া হয়, আর যারা দিনের পর দিন বছরের পর বছর ছিল আয়নাঘরে, তাদের অভিযোগগুলি কোথায়? সরওয়ার হোসেনের ভাষ্য, তিনি 20 বছর সেনাবাহিনীতে চাকরি করার পর স্বেচ্ছায় অবসর গ্রহণ করে 2007 সালে আইন পেশায় নিয়োজিত হন। 2008 সাল থেকে তিনি সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র ও মানবাধিকার নিয়ে বিভিন্ন ফোরামে কথা বলেছেন। বিশেষ করে দেশ ও বিদেশের বিভিন্ন গণমাধ্যমে আলোচনায় তিনি অংশগ্রহণ করেন। অভিযোগে সরওয়ার আরো বলেন, অভিযুক্ত ব্যক্তিরা কোনো সমালোচনা সহ্য করতে পারেন না। তিনি যেহেতু গণতন্ত্র, সুশাসন, মানবাধিকারের কথা বলেন এবং ফ্যাসিস্ট শাসনের সমালোচনা করেন, সেই জন্য ওই 3 সেনা কর্মকর্তা তার উপর ক্ষিপ্ত ছিলেন। সাবেক সেনাপ্রধান SM শফিউদ্দিন আহমেদ ভিন্ন মতাবলম্বীদের দমন, মানবাধিকার বিরোধী অপরাধ ও 2024 সালে পাতানো নির্বাচনে সহযোগিতা করে গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ আনেন সরওয়ার হোসেন তার বিরুদ্ধে। ওই সময় এই 2024 সময় M শফিউদ্দিন আহমেদ সেনাপ্রধান ছিলেন। অবশ্য সেই সেনাপ্রধানের কাছে একটা অনেকের ধারণা ছিল যে তিনি হয়তো এই ধরনের একতরফা নির্বাচনের ব্যাপারে তিনি সাড়া দেবেন এবং সরকারকে তার অবস্থান থেকে বোঝানোর চেষ্টা করবেন, কিন্তু করেননি। লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আকবর হোসেন একেবারে সরকারের সাথে ঘনিষ্ঠ। লেফটেন্যান্ট জেনারেল আকবর হোসেনের বিরুদ্ধে সরওয়ার হোসেন 2010 সাল থেকে 2018 সাল পর্যন্ত DGFI-তে চাকরির সময় অগণিত মানুষকে গোপন বন্দিশালায় আটকে রাখা, কথিত বন্দুকযুদ্ধের নামে হত্যা, 2014 এবং 18 সালে পাতানো নির্বাচনে সহায়তা করে গণতন্ত্র ধ্বংস করা, পতিত স্বৈরাচারের অন্যতম দোষর হওয়ার অভিযোগ এনেছে। এইটার একটা ভিত্তি খুব জোরালো আছে এই আকবর হোসেনের বিরুদ্ধে। মেজর জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ সরওয়ার হোসেনের বিষয়ে আইনজীবী সরওয়ার অভিযোগ,
অভিযোগ করেন। 2015 এবং 16 সালে ডিজিএফআই এর পরিচালক থাকাকালীন তিনি গুম, খুন সহ নানাবিধ মানবাধিকার লঙ্ঘনের অপরাধ সংঘটিত করেছেন এবং সহযোগিতা করেছেন। তিনিও ছিলেন পতিত স্বৈরাচারের অন্যতম দোসর। এই বিষয়গুলি আসলে তদন্ত হওয়া উচিত। এই আয়নাঘরে কারা প্রতিষ্ঠা করছে, কারা এই বিষয়গুলি দেখভাল করেছে, কারা ইমপ্লিমেন্ট করেছে, এটা গুরুতর অপরাধ। বিনা বিচারে বছরের পর বছর, মাসের পর মাস আটকে রাখা, যার কিছুটা শিকার হয়েছিলেন সরার হোসেন নিজেও। সেই কারণে তিনি নিজেরটা সহ বাকিদের সবার ব্যাপারে অভিযোগ করছেন যে এই কর্মকর্তারা জড়িত ছিলেন। সুতরাং সুষ্ঠু একটা তদন্ত হোক। দর্শক, আমি আশা করছি আজকে নিউজটি আপনি খুবই মনোযোগ দিয়ে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।